My dear students, good morning. Hope you all are doing good by the grace of Almighty Allah. In my previous class, I discussed about fill in the blanks. So today, my topic of discussion is on a very important topic from your English first paper book. গতদিনই আমি তোমাদের বলে দিয়েছিলাম যে তোমরা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইটি সাথে নিয়ে তারপরে তোমরা ক্লাস করতে বসবে। আশা করছি তোমাদের হাতে সবার কাছেই ইংলিশ ফার্স্ট পেপার বইটি এখন আছে। Before starting the class, I think I should give my introduction. I'm Zareen Farzana, subject English first paper, class 10. Okay. দেখো আমরা বোর্ডের মধ্যে তোমাদের এই যে আজকে যে চ্যাপ্টারটি আমরা পড়তে যাচ্ছি সেই চ্যাপ্টারটির হেডিংটি সেখানে লিখে দিয়েছি রিনিউয়েবল এনার্জি সোর্সেস 3। মাই ডিয়ার স্টুডেন্টস, যদিও তোমাদের এই পুরো বইটি ক্লাস 9-এই তোমাদের কমপ্লিট করা হয়ে গিয়েছে, তারপরেও এই লেসনটি স্পেসিফিক্যালি অনেক স্টুডেন্টরাই বলে যে ম্যাম দিস ইজ ভেরি ডিফিকাল্ট, যদি এটা আমাদেরকে আরেকবার পড়ানো হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। সো এমনও হয়েছে যে আফটার প্রি টেস্ট এক্সামও এই স্পেসিফিক্যালি এই লেসনটি কিন্তু আমাদের পড়াতে হয় ক্লাসে। সো যেহেতু তোমাদের এখান থেকে আমরা ডিরেক্টলি কোনো ফিডব্যাক পাওয়ার কোনো উপায় নেই, তাই তোমাদের কথা বিবেচনা করে এই লেসনটি আমি আজকে তোমাদের জন্য আরেকবার চেষ্টা করছি কি করে এই জিনিসটার রিডিংটা আরেকটু আন্ডারস্ট্যান্ডেবল করা সম্ভব হয়। নাও লেটস গো টু দ্য টেক্সট। ওকে, আমি তোমাদের প্রি টেস্টের আগে যে ইংলিশ ফরটুডের উপরে যে ক্লাস নিয়েছিলাম সেখানে বলেছিলাম যে যখনই আমরা নতুন কোনো টেক্সট পড়তে যাব তখনই আমরা দেখব যে সেটির চ্যাপ্টার হেডলাইনটা কি এবং যে পিকচারগুলো আছে সেই পিকচারগুলোকে আমরা কি করে রিলেট করতে পারি আমাদের এই টেক্সটের সাথে। দেখো, ইন দিস টেক্সট অলসো দেয়ার আর টু পিকচার্স। ইন দ্য ফার্স্ট পিকচার দেয়ার আর দো দ্য ইমেজেস আর ভেরি ভেগ বাট স্টিল উই ট্রাই টু ফিগার ইট আউট। দেখো যে এখানে কিছু যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে সবই এনার্জি সোর্সেসের একটি বিভিন্ন মাধ্যম সেখানে তোমাদের দেওয়া আছে। এখানে এখানে একটা লাইট দেখা যাচ্ছে, দের ইজ এ টারবাইন, দের ইজ পিকচার অফ ওয়াটার ফ্লো এটসেট্রা, অ্যান্ড ইন দিস পিকচার ইট ইজ দ্য সিম্বলাইজেশন অফ দ্য আর্থ। Okay, now go to the text. In the first line, it is written that countries of the world rely heavily on petroleum, coal and natural gas for their energy sources. There are two types of energy sources, renewable and non-renewable energy. দেখো, এই দুটা টপিকই হচ্ছে গিয়ে আমাদের এই যে লেসনটা আমরা পড়ছি সেই লেসনটার মধ্যে এই দুটো জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। One is renewable energy sources and the another is non-renewable energy sources. So I hope you have previously the idea of these two types of sources. Hydrocarbon or fossil fuels are non-renewable sources of energy. সো এই যে আমরা এনার্জিগুলোর কথা বলছি সেই এনার্জিগুলোর মধ্যে কোনগুলো আমাদের নন রিনিউয়েবল? These fossil fuels or hydrocarbon are known as the non-renewable energy sources. Now students, the common sense. Non-renewable energy বলতে আমরা আসলে কি বুঝি? Energy sources which cannot be replenished, which cannot be filled up, these are known as the non-renewable energy sources. For example, এর মধ্যে আমরা ওয়েলের কথা বলছি, কোলের কথা বলছি, গ্যাসের কথা বলছি। দেখো যে আমাদের এই ওয়ার্ল্ডে যে যতটুকু কোল, যতটুকু গ্যাস এক্সিস্ট করছে আমরা চাইলেও কিন্তু পারবো না সেই পরিমাণটাকে ইনক্রিজ করতে। সেটা আমাদের হচ্ছে কি ফাইনাইট এনার্জি। দেখো পরের লাইনেই লিখেছে যে রিলায়েন্স অন দেম পোজেস রিয়েল বিগ প্রবলেমস, যে এই জিনিসগুলোর উপরে যদি আমরা রিলাই করি, আমাদের নির্ভরতা যদি বেড়ে যায় তাহলে কিন্তু সেগুলি সত্যিকার অর্থে অনেক বড় একটি প্রবলেম তৈরি করবে। First, fossil fuels such as oil, coal, gas, etc. are finite energy sources
and the world eventually will run out of them. I will discuss about the important words later. Okay, secondly, they will become too expensive in the coming decades and too damaging for the environment. তাহলে দেখো যে যিনি কিনা রাইটার এই আর্টিকেলটার, তিনি কিন্তু বলেই দিয়েছেন শুরুতেই যে এই যে নন রিনিউয়েবল এনার্জি সোর্সেসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের জন্য এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি নয়। সো সেগুলো কিন্তু আমাদের এনভায়রনমেন্টের জন্য দিজ আর ডিজাস্ট্রাস, দিজ আর ড্যামেজিং ফর আওয়ার এনভায়রনমেন্ট। Next বলছে thirdly, fossil fuels have direct polluting impacts on Earth's environment causing global warming. এবং we all know about the bad effect of or the worst effect of global warming. So যদি আমরা এই নন রিনিউয়েবল এনার্জি সোর্সেসগুলো ইউজ করি তাহলে সেটা কিন্তু খুবই থ্রেটনিং আমাদের এনভায়রনমেন্টের জন্য, which eventually causes global warming. In contrast, renewable energy sources such as wind and solar energy are constantly and naturally replenished and never run out. তাহলে দেখো যে আমাদের এখানে প্রথম প্যারাটার মধ্যে সামনের কিছু লাইন এই নন রিনিউয়েবল এনার্জি সোর্সের যে ব্যাড ইম্প্যাক্টগুলো পড়ে সেগুলো নিয়ে ডিসকাস করেছে। But on the other hand, renewable energy sources gulo ache, for example sources like sun, sources like wind or solar energy are interlinked with sun. These are all the sources of renewable energy. এবং এই রিনিউয়েবল এনার্জি সোর্সেসগুলোকে কিন্তু আমরা কি করতে পারবো, সেগুলোকে আমরা আবার রিচার্জ করা সম্ভব, সেগুলোকে আমরা আবার এখানে একটা ওয়ার্ড ইউজ করেছি রিপ্লেনিশ, যেগুলোকে আমরা আবার পুনরায় ফিল আপ করতে পারবো, সেটা কিন্তু পসিবল। এবং these sources are not threatening for our environment and these will never run out from our environment. For example, আমরা যতদিন বেঁচে থাকবো ডেফিনেটলি সেখানে সান থাকবে, সান আছে বলেই কিন্তু আমরা এই সান থেকে সোলার এনার্জি আমরা নিতে পারবো। ওকে, এখন স্টুডেন্টরা দেখো যে এই যে আমরা প্রথম প্যারাটি যে পড়লাম, প্রথম প্যারাটির মধ্যে ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড কিন্তু আমরা পেয়েছি। এখন তোমাদেরকে দেখাবো এই প্রথম প্যারাটির মধ্যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আমাদের কি কি। সো ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আমরা দেখবো যে এবং কীভাবে আমরা এই লেসনটি পড়বো, কিভাবে ওয়ার্ডগুলোকে দেখবো, সেই জিনিসটিও কিন্তু আমরা এখান থেকে দেখার চেষ্টা করব। সো এখন দেখো okay, দেখো from the first passage some important word like rely, reliance, finite, replenished, eventually, decades, in contrast. So these are some important words that you may find in the first para. এখন দেখো এই যে rely কথাটা আমরা বললাম, এর প্রথমে আমরা verb হিসেবে ইউজ করলাম rely। নেক্সট দেখো আরেক জায়গায় তোমাদের বইয়ে আছে reliance on them. So a rely is a verb, on the other hand a reliance is what? Reliance is noun. তাহলে দেখো যখন আমরা প্যাসেজটি পড়ব তখন কিন্তু অবশ্যই আমরা দেখব যে কোন ওয়ার্ডটির পার্সোপিস স্পিচও আমাদের কোনটার কীরকম হয়, কারণ মাঝে মধ্যে দেখবে যে তোমাদের বোর্ড কোয়েশ্চেনের মধ্যে এমসিকিউ এর মধ্যে এমনও থাকে রিপ্লেনিশ ধরো লেখা থাকলো এরকম, রিলায়েন্স ইজ লিখে নিচে তোমাদের ধরো থাকলো এরকম, ফর এক্সাম্পল এরকম যদি তোমাদের থাকে রিলায়েন্স ইজ, নিচে তোমাদের থাকলো ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, আর ধরো আরেকটি অপশন তোমাদের এখানে থাকতে পারে ধরো অ্যাডভার্ব। যদি এরকম থাকে তাহলে তোমাদের কিন্তু সেটা আইডেন্টিফাই করতে হবে রিলায়েন্স, তোমাদের এই সেন্টেন্সটির মধ্যে রিলায়েন্সের কাজটা আসলে কি। সো রিলায়েন্স ইজ হোয়াট? রিলায়েন্স ইজ নাউন। তাহলে দেখো যে এরকম করে আমরা যে জিনিসগুলি পড়ার চেষ্টা করব। পরে ফাইনাইট মানে নির্দিষ্ট কোনো কিছু, রিপ্লেনিশ অর্থ যেটা আমি এর আগেও বললাম প্যাসেজটি পড়ানোর সময় যে কোনো কিছু কি করা, রিপ্লেনিশ করা মিন্স কোনো কিছু তোমার রিভাইভ করা, কোনো কিছু পুনরুজ্জীবিত করা অর্থে আমরা ব্যবহার করি রিপ্লেনিশ। দেন ইভেনচুয়ালি এর মানে একদম শেষে, ইভেনচুয়ালি এটা কি কোনো কিছু একদম ঘটনার শেষ অর্থে আমরা বলি ইভেনচুয়ালি, এর ফলে এরকম মিনিং। ডিকেড মিনিং হচ্ছে দশক, ইন কন্ট্রাস্ট বিপরীতে। তাহলে দেখো স্টুডেন্টরা
যখন তোমরা প্যাসেজটি পড়বে তখন যে ওয়ার্ডগুলো তোমাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হবে সেই ওয়ার্ডগুলোর অর্থটি তোমরা দেখবে এবং সাথে সেই ওয়ার্ডটির 2টা বা 3টা সিনোনিম কি হতে পারে সেটাও কিন্তু তোমরা একটু জেনে রাখবে, কারণ এক্সামের সময় দেখবে যে তোমাদের সিনোনিম টাইপের ওয়ার্ড কিন্তু তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলে, এরকম জিনিসও তোমাদের পরীক্ষার সময় কিন্তু থাকে। ফর এক্সাম্পল, এমন যদি ধরো তোমাদের পরীক্ষায় থাকে দ্য ফ্রেজ রান আউট মিনস, ধরো তোমাদের এরকম থাকলো যে দ্য ফ্রেজ রান আউট মিনস। এখন দেখো এই যে আমরা রান আউট মিনস বললাম, এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের বেস ওয়ার্ডটা। সো রান আউট মিনস কি? এখন ধরো যদি আমরা অপশনে তোমাদের এরকম থাকলো স্টার্ট, 2 নাম্বার ধরো তোমাদের থাকলো এক্সস্ট, নাম্বার 3তে তোমাদের অপশন থাকলো বিগিন, নাম্বার 4 ধরো তোমাদের থাকলো রিচার্জ অর সামথিং লাইক দ্যাট। এখন দেখো স্টুডেন্টরা তোমরা শুরুতেই বুঝে ফেললে স্টার্ট ভেরি ইজি ওয়ার্ড, বিগিন ইজ অলসো এ ভেরি ইজি ওয়ার্ড, রিচার্জ ইউ মে গেস রিচার্জ কি হতে পারে, রিচার্জ কোনো কিছুকে আজকাল ফোন রিচার্জ করতে হয়, এরকম রিচার্জ কোনো কিছু নতুন করে আবার চার্জ আপ করা। এখন দেখো এক্সস্ট এই ওয়ার্ডটার মিনিং আসলে কি? এক্সস্ট ওয়ার্ডটার মিনিংও কিন্তু হচ্ছে কোনো কিছু ফুরিয়ে যাওয়া, সো শেষ হয়ে যাওয়া। সো রান আউট অর্থ কিন্তু কি? শেষ হয়ে যাওয়া। এই যে একটা ফ্রেজ যখন আমরা পড়বো, যদি আমাদের কোনো ফ্রেজ ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডগুলোরও আমরা মিনিং কিন্তু অবশ্যই দেখে নিব যে ফ্রেজ ওয়ার্ডটার মিনিং আসলে আমাদের কি হতে পারে। সো যখন আমরা বারবার করে বলছি, মেবি আই হ্যাভ দ্য রিপিটেশনস অফ ওয়ার্ডস, বাট বারবার বলছি একই কথা, যে কারণ মাঝে মধ্যে তোমরা জাস্ট শুধু প্যাসেজটি পড়ে যাও, পড়ে তোমরা সরাসরি এমসিকিউতে চলে যাও। কিন্তু দেখো স্টুডেন্টরা, যদি আমরা না জানি আমাদের মেইন প্যাসেজটি সম্পর্কে, ইচ অ্যান্ড এভরি জায়গা থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন হতে পারে। সো এই বিষয়গুলো মাথায় রাখবে। এটা গেল আমাদের ফার্স্ট প্যারা। সো সেকেন্ড প্যারা এসে দেখো, যদি এমন বলা আছে এখানে, মোস্ট রিনিউয়েবল এনার্জি কামস ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি from the sun. Sunlight or solar energy can be used for heating and lighting homes, for generating electricity and for other commercial industrial uses. তাহলে কি, যে আমাদের এনভায়রনমেন্টে যেই এনার্জি সোর্সেসগুলো আছে তার বেশিরভাগই হচ্ছে গিয়ে সোলার এনার্জি, যে সূর্য থেকে আমরা বেশিরভাগ জিনিসগুলো আমরা পাই, এবং এর মাধ্যমে আমরা আমাদের ঘরবাড়ি লাইটিং করা, আমাদের ইলেকট্রিসিটি জেনারেট করা, আদার্স যে অন্যান্য আরও ইন্ডাস্ট্রিয়াল পারপাসে আমরা যে জিনিসগুলো ইউজ করি সেগুলি আমরা পাচ্ছি কোত্থেকে? সোলার এনার্জি থেকে। এবং এই জিনিসগুলোর এতটা তোমাদের সুবিধার কারণেই সোলার এনার্জি বা এই রিনিউয়েবল এনার্জি সোর্সগুলোকে আইডিয়াল মনে করা হয় এনার্জি সোর্সেস হিসেবে। দেখো থার্ড প্যারার বলছে, দ্য সানস হিট ড্রাইভস দ্য উইন্ড অ্যান্ড দিস উইন্ড এনার্জি ক্যান বি ক্যাপচার্ড উইথ উইন্ড টারবাইনস টু প্রডিউস ইলেকট্রিসিটি। তাহলে কি বলছে এখানে? সান থেকে যে হিটটা আমরা পাই সেই হিটটা কি করছে? উইন্ডকে ড্রাইভ করছে, উইন্ডকে চালিত করছে। অ্যান্ড দিস উইন্ড এনার্জি ক্যান বি ক্যাপচার্ড উইথ উইন্ড টারবাইনস, এবং সেটাকে ক্যাপচার করা পসিবল। দেখে অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড যেটা আমরা পেয়েছি, যেটাকে আমরা আটকে রাখতে পারবো উইন্ড টারবাইন দের সাথে ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য। দেন দ্য উইন্ড অ্যান্ড দ্য সানস হিট কজ ওয়াটার টু ইভাপোরেট অ্যানাদার ইম্পর্টেন্ট ওয়ার্ড হুইচ মিনস কোনো কিছুকে বাষ্পায়িত করা, যে পানিটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বাষ্পায়িত করে দিচ্ছি। When the water vapor turns into rain or snow and flows downhill into rivers or streams, its energy can be captured as hydroelectric energy. A very important word, hydroelectric energy. So hydroelectric energy বলতে তোমরা আসলে কি বুঝো? যেটাকে আমরা বলি জল বিদ্যুৎ শক্তি। সো এই দুইটা জিনিস একত্রিত হয়ে যখন আমাদের এই পানিটা ভেপারে পরিণত হয়ে যাচ্ছে, সেটা আমাদের রেইন বৃষ্টি হয়ে যাচ্ছে আর স্নো হয়ে যাচ্ছে, সেটা আবার হচ্ছে গিয়ে আমাদের পাহাড় থেকে নেমে আসছে কোথায়? নদীতে বা স্ট্রিম, মানে কি ঝর্ণা দিয়ে বিষয়টা নিচে পড়ে আসছে, চলে আসছে, এবং সেই এনার্জিটা আমাদের পরিণত হচ্ছে কিসে? হাইড্রো ইলেকট্রিক এনার্জি বা জল বিদ্যুৎ শক্তি হিসেবে। তাহলে দেখো যে একটা এনভায়রনমেন্টের মধ্যে প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্টারলিঙ্কড, একটার সাথে আরেকটার কিন্তু একটা রিলেশন আছে। আচ্ছা,
পরের প্যারায় বলছে অ্যালং উইথ দ্য রেইন অ্যান্ড স্নো সানলাইট কজেস প্লান্টস টু গ্রো। এবং দেখো সানলাইটের আরও কী কী তোমাদের অ্যাডভান্টেজ যেটা হচ্ছে যে সানলাইট কী করছে, প্লান্টসকেও কিন্তু সেটা গ্রো করাতে হেল্প করছে। Plants produce biomass which again can be turned into fuel such as fire, wood, alcohol, etc. identified as bioenergy. So এই সবগুলো একত্রিত হয়ে আবার কিন্তু সেগুলো জৈব শক্তিতে পরিণত হচ্ছে। সো এইটা তোমাদের গেল যে বইটি আছে সেই বইয়ের ফার্স্ট পেজে তোমাদের এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট পেজে দেখো তোমাদের মেইনলি টপিকটাই পুরো প্যাসেজটি হচ্ছে গিয়ে তোমাদের দ্য বেনিফিটস অফ রিনিউয়েবল এনার্জি। দেন তোমাদের এখানে বলছে সায়েন্টিস্ট হ্যাভ আইডেন্টিফাইড হাইড্রোজেন অ্যাজ অ্যানাদার ফর্ম অফ রিনিউয়েবল এনার্জি সোর্সেস। যে সায়েন্টিস্টরা কী সায়েন্টিস্ট এটাও বের করেছে। সো রিনিউয়েবল এনার্জি সোর্সেসের মধ্যে হাইড্রোজেনও কিন্তু একটি ইম্পর্টেন্ট এলিমেন্ট, যেটা কিনা সায়েন্টিস্টরা বলছে যে এটা কি আমাদের প্রকৃতিতে অনেক অ্যাবান্ডান্ট। তাহলে দেখো এই যে আমরা আরেকটি ওয়ার্ড শিখলাম, সেই ওয়ার্ডটা হচ্ছে আমাদের অ্যাবান্ডান্ট। সো অ্যাবান্ডান্ট মানে আমরা আসলে কি বলতে পারি, অ্যাবান্ডান্ট মানে হচ্ছে গিয়ে যে কোনো কিছু আমাদের প্রচুর পরিমাণে যদি হয় সেটা হচ্ছে আমাদের অ্যাবান্ডান্ট। তাহলে ওয়ার্ডটা দেখো আমরা লিখলাম অ্যাবান্ডান্ট। তাহলে দেখো অ্যাবান্ডান্ট থেকেও কিন্তু তোমাদের সিনোনিম হতে পারে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাবান্ডান্ট? অ্যাবান্ডান্ট সিনোনিম বলতে আমরা কি বলতে পারি, ইন প্লেন্টি, কোনো কিছু প্রচুর পরিমাণে সেটাকে আমরা বলি অ্যাবান্ডান্ট ইন নেচার। সো এই যে বিষয়গুলো আমাদের এখানে আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা অবশ্যই ঠিক মতন দেখব। আচ্ছা, বাট হাইড্রোজেনের প্রধান প্রবলেমটা হচ্ছে কি বলছে এখানে, ইট ডাজ নট এক্সিস্ট সেপারেটলি অ্যাজ এ গ্যাস, ইট ইজ অলওয়েজ কম্বাইন্ড উইথ আদার এলিমেন্টস সাচ অ্যাজ উইথ অক্সিজেন টু মেক ওয়াটার। তোমরা সবাই জানো H2O বলতে আমরা কি, আমাদের সেটা পানি বুঝাই আমরা, এবং যেটা হাইড্রোজেন এবং অক্সিজেন একসাথে হয়ে কিন্তু আমাদের সেখানে পানি হচ্ছে। এর মানে হাইড্রোজেন ক্যান নট এভার বি এক্সিস্ট ইন এনভায়রনমেন্ট অ্যাজ এ সেপারেট গ্যাস। নেক্সট বলছে যে our Earth's interior contains molten lava which gives off extreme heat. So molten lava which gives off extreme heat. Okay, molten lava হচ্ছে আমাদের গলিত কোনো লাভা। This heat inside the earth produces steams and hot water which can be tapped as geothermal energy to produce electricity for heating homes. So geothermal energy হচ্ছে কি আমাদের ভূ উত্তাপ শক্তি। এর মানে বলছে যে আর্থ থেকে যে আমরা হিটটা পাচ্ছি সেই হিটটা কিন্তু আবার স্টিম হয়ে যাচ্ছে, বাষ্প হয়ে যাচ্ছে, অথবা এবং গরম পানিতে পরিণত হচ্ছে, যেটা কিনা নির্গত হচ্ছে কি হিসেবে, ভূ উত্তাপ শক্তি হিসেবে, এবং যেটিকে আমরা আবার ব্যবহার করি ইলেকট্রিসিটি উৎপন্ন করার জন্য, যার মাধ্যমে আমরা আমাদের ঘরকে হিট করতে পারি। তাহলে দেখো এই যে একটা পুরো প্যাসেজ, এই প্যাসেজটা আমাদের মেইনলি হচ্ছে কি হিসেবে, রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস হিসেবে। এখন দেখো যে এখান থেকে তোমাদেরকে বললাম যে মোটামুটি আমাদের কীরকম আমাদের এমসিকিউ একটা বললাম তোমাদের পার্টিসিপেটিভ স্পিচ বেস হতে পারে, সিনোনিম বেস হতে পারে, বা ধরো যদি এমন কোনো কোয়েশ্চেন তোমাদের দেয় হুইচ ইজ দ্য লেস এক্সপেন্সিভ এনার্জি। দেখো আমি আবার রিপিট করছি, হুইচ ইজ দ্য লেস এক্সপেন্সিভ এনার্জি, যে সব থেকে কম খরচের এনার্জি কোনটা। তোমাদের অপশন ধরো থাকলো পেট্রোলিয়াম, গ্যাস, solar energy, hydrocarbon. I guess you all can guess our answer is solar energy. So এগুলো হচ্ছে গিয়ে আমাদের ধরো আমাদের এই ধরনের এমসিকিউ আমাদের পরীক্ষা এবার আসতে পারে। তোমাদের এবার জাস্ট ছোট্ট করে যে কি করে আনসারিং কোয়েশ্চেনগুলোকে আমরা করতে পারি সেটা একটু দেখাচ্ছি। ওকে, এখন দেখো যে আনসারিং কোয়েশ্চেনের মধ্যে কিছু বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে যখন তোমরা একটা কোয়েশ্চেন দেখবে, সো কোয়েশ্চেন আনসারে তোমাদের থাকছে কিন্তু স্টুডেন্টরা 10 মার্কস। সো 10 মার্কস কিন্তু আসলে অনেকটা মার্কস। মাঝে মধ্যে যে প্রবলেমগুলো হয় যে তোমরা কিছু ভুল করো কোয়েশ্চেন আনসারের মধ্যে, সেই ভুল করার কারণে তোমাদের মার্কস কিন্তু ডিডাক্ট হতে থাকে। সো দেখো যে কী জিনিসগুলো আমরা আসলে খেয়াল করব। ফার্স্টলি যে জিনিসটি তোমরা করবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ দ্য কোয়েশ্চেন। তোমরা প্রথমে যে কাজটি তোমরা করবে, ইয়োর ফরমোস্ট ডিউটি ইজ টু মেক ইয়োর আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার অ্যাবাউট দ্য মিনিং অফ দ্য কোয়েশ্চেন। তোমরা প্রশ্নটা বুঝতে পারছো কি না। তোমরা যদি কোয়েশ্চেনটি বুঝতেই না পারো, দেন হাউ ডু ইউ আনসার দ্য কোয়েশ্চেন।
ধরো তোমাদের যদি এমন কোনো কোয়েশ্চেন থাকে, ফর এক্সাম্পল why is solar energy so important? দেখো কোয়েশ্চেনটা আমার বলেছে why is solar energy so important? সোলার এনার্জি কেন এত ইম্পর্টেন্ট? তাহলে আমি সেখানে কি দিয়ে শুরু করতে পারি? সোলার এনার্জি ইজ ইম্পর্টেন্ট বিকজ কোয়েশ্চেন আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তোমাদের যে বিষয়গুলো খুব দরকার সেগুলো হচ্ছে গিয়ে WH কোয়েশ্চেনগুলো একটু ভালো মতন বোঝা, যে কোন কোয়েশ্চেন WH কোয়েশ্চেনের বিভিন্ন রকম যে ব্যবহার হয় সেগুলো তোমাদেরকে বুঝতে হবে। কিছু কোয়েশ্চেন তোমার WH কোয়েশ্চেন ছাড়া হয়, ইয়েস নো কোয়েশ্চেন হয়, ডু ইউ সাপোর্ট দ্য আইডিয়া, এরকম কোয়েশ্চেনও তোমাদের থাকে। সো এই যে জিনিসগুলো আমি আমার আগের ক্লাসেও আলোচনা করেছিলাম, তোমাদের প্রি টেস্টের আগের ক্লাসগুলোতে, যে আমরা কিভাবে কোয়েশ্চেন আনসার আরও সুন্দর করে লিখতে পারি। তারপরও আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি যে দুইটা পার্ট থাকলে কোয়েশ্চেনে আমরা দুইবার আনসার করব। ডু ইউ সাপোর্ট দ্য আইডিয়া বললে আমরা ইয়েস বা নোতে লিখবো, লিখে দেন আমরা হোয়াই ডু আই সাপোর্ট দ্য আইডিয়া সেটা হচ্ছে গিয়ে আমরা লিখবো, অথবা হোয়াই ডোন্ট আই সাপোর্ট দ্য আইডিয়া সেটাও আমরা সেভাবে লিখবো। আচ্ছা, সেকেন্ড জিনিস হচ্ছে ফাইন্ড আউট দ্য টেন্স অফ দ্য কোয়েশ্চেন। আমার কোয়েশ্চেনটির মধ্যে আমার টেন্সটা কি? যদি আমার কোয়েশ্চেনটি প্রেজেন্ট টেন্সে থাকে, মাই আনসার শুড বি ইন দ্য প্রেজেন্ট টেন্স। ইফ দ্য কোয়েশ্চেন ইজ ইন পাস্ট ফর্ম দেন মাই আনসার শুড বি ইন দ্য পাস্ট ফর্ম। সো যখন তোমরা কোয়েশ্চেনটি পড়বে, খুব ভালোভাবে পড়বে কোয়েশ্চেনটির টেন্স আইডেন্টিফিকেশনের জন্য, কারণ তোমাদের এই টেন্সের ভুলের কারণেও মাঝে মধ্যে তোমাদের এই পুরো কোয়েশ্চেনের নাম্বার কিন্তু ডিডাক্ট হতে পারে। থার্ড, দেখো আমাদের একটা টপিক আর লিখেছে যেটা রাইট দ্য আনসার ইন ইউর ওন ওয়ার্ড। একদম হুবহু তোমরা কপি করবে না, তোমাদের বইয়ের থেকে কোয়েশ্চেন যেইভাবে করা থাকবে সেইভাবেই তোমরা উত্তরটি দেওয়ার চেষ্টা করবে, নিজের মতো করে কিছু ওয়ার্ড আনার চেষ্টা করবে। যে জন্য তোমাদের বলেছিলাম তোমাদের বইয়ের ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর তোমাদের সিনোনিম কিছু তোমরা পড়ে নিবে। যদি সিনোনিম কিছু তোমরা পড়ে নাও দেন তোমরা কিন্তু সক্ষম হবে সেই সেন্টেন্সটিকে অন্যভাবে লেখার জন্য। সো এই বিষয়গুলো তোমরা একটু ভালোভাবে দেখবে যে কি করে তোমরা আরও ভালো করতে পারো তোমাদের এই কোয়েশ্চেন আনসার সেকশানে, যেটা বারবার আমরা বলি সবসময় ক্লাসে যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। The more you practice, the more you have the better idea of writing anything, of answering anything. সো এই জিনিসগুলো তোমরা দেখবে। আর তোমাদের এই চ্যাপ্টারটা পড়ালাম, তোমাদের আরও যদি কোনো লেসেন্স তোমাদের মনে হয় যে এই লেসেন্সটি আরেকটু পড়িয়ে দিলে তোমাদের জন্য ভালো হবে, তো আশা করব তোমরা তোমাদের কমেন্ট সেকশনে তোমরা সেখানে লিখবে যে কোন কোন লেসেনগুলো তোমাদের আরেকটু ভালোভাবে তোমাদের আরও তোমাদের বোঝা তোমাদের দরকার। এই পর্যন্ত তোমাদের আজকের ক্লাস। আর নেক্সট ক্লাসে তোমাদের হচ্ছে গিয়ে তোমাদের ম্যাচিংয়ের উপরে একটি ক্লাস নিব, যে কী করে আমরা তোমাদের ম্যাচিংয়ে তোমরা আরও ভালো করতে পারো, সেই কিছু ছোটো ছোটো টেকনিক আছে ম্যাচিং ভালো করার, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সবাই বাসায় থাকবে এবং সবাই সুস্থ থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।